এর আগে ব্যাংক সমন্বয় বিবরণী 6টা লেনদেন নিয়ে কথা বলেছি, তোমাদের মনে থাকার কথা। 6টা লেনদেন নিয়ে কথা বলেছি। আমরা বলেছি এই 6টা লেনদেন যারা পারবা তারা ব্যাংক সমন্বয় সহজে পারবা, খুব ইজিলি। নাজমুল হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? সো আমরা আজকে ওই 6টা লেনদেনের আলোকেই অঙ্কগুলা করব। তো প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা কাজ করব, দেখো, সেটা হচ্ছে সংশোধন পদ্ধতি। আমরা জানি ব্যাংক সমন্বয়ের দুইটা সংশোধন পদ্ধতি আছে, একটা হচ্ছে একক জের সংশোধন পদ্ধতি, একক জের সংশোধন পদ্ধতি, অথবা যেটাকে আমরা সনাতন পদ্ধতি বলি। ওকে, একক জের সংশোধন পদ্ধতি খেয়াল করবা। আরেকটা হচ্ছে উভয় জের, অথবা অনেকে এটাকে দ্বৈত জের বলে। দ্বৈত জের, উভয় জের বা দ্বৈত জের সংশোধন পদ্ধতি। তো এই দুইটা পদ্ধতির আমাদের অঙ্ক থাকে। তো আজকে আমরা মূলত একক জের সংশোধন পদ্ধতি নিয়ে কাজ করব। ওকে, একক জের সংশোধন পদ্ধতির অঙ্কগুলো আমরা কিভাবে সহজে সমাধান করতে পারি সেটা নিয়ে কাজ করব। তাহলে আমরা বলছি আমরা লেনদেন মনে রাখবো কয়টা? 6টা। এই 6টা লেনদেন মনে রাখবো, পাশাপাশি আমরা মনে রাখবো হচ্ছে একক জের সংশোধন পদ্ধতির একটা রুলস। এটা রুলস বললে ভুল হবে, এটা একটা সিস্টেম। দেখো, একক জের বলতে আমরা কি বুঝি এটা একটু বুঝে নি। ধরো, আমরা জানি আমাদের একটা নগদান বই থাকে, তাই না ভাইয়া? তোমরা সবাই জানো, এই 2 দিন যারা ক্লাস করেছো তারা এই আলোচনাটা পেয়েছো। নগদান বইয়ের একটা ডেবিট জেড থাকে, আর একটা ভাই ক্রেডিট জেড থাকে। আবার আমাদের ব্যাংক বিবরণী বা পাস বইয়েরও দুইটা জেড থাকে। তাহলে পাস বইয়েরও একটা ডেবিট জেড থাকে আর একটা ক্রেডিট জেড থাকে। তো মাথায় রাখবা, তোমরা রুলসটা শুনো, খুবই মজার, খুবই মজার। কারণ এই জাতীয় রুলস একবার তুমি জানলে তোমার আর কোনো প্রবলেমই হবে না। দেখো রুলসটা কি, যদি আমাদের অঙ্কে নগদান বইয়ের জের থাকে, কার জের? নগদান বইয়ের জের। তাহলে আমরা চিন্তা করব কাকে নিয়ে? ব্যাংক বিবরণীকে নিয়ে। তাহলে কি হবে? ব্যাংক বিবরণীতে যদি বাড়ে মানে ক্রেডিট হয়, যোগ হয়, আমরা নগদান বইতে ডেবিট করব মানে যোগ করব। আবার ব্যাংক বিবরণীতে যদি কমে মানে ডেবিট হয়, তখন আমরা নগদান বইতে কমাবো মানে ক্রেডিট করব। এটাই হচ্ছে রুলস। তাহলে ব্যাংক বিবরণী অনুযায়ী চিন্তা করব কখন? যদি আমাদের নগদান বই অনুযায়ী ব্যালেন্স দেওয়া থাকে। এটাই হচ্ছে সিস্টেম। তাহলে সিস্টেমটা আমি আবারও বলছি, তোমরা খুবই মনোযোগ দিয়ে কি শোনো। সেটা হচ্ছে একক জের সংশোধন পদ্ধতির রুলসটা কি। আমাদের ধরো দুইটা বই থাকে, একটা হচ্ছে নগদান বই আর একটা হচ্ছে ব্যাংক বিবরণী বা পাস বই। ভাইয়া, আমার যদি নগদান বইয়ের ব্যালেন্স থাকে, তাহলে আমি কাকে নিয়ে চিন্তা করব? ব্যাংক বিবরণীকে নিয়ে। আমি আবারও বলছি, ধরো তোমরা দুই ভাই, একটু খেয়াল করো, তোমার নাম হচ্ছে সবুজ, তোমার আরেকটা ছোট ভাই আছে, তার নাম হচ্ছে ধরো শফিক। এখন তোমরা দুইজনই বাসা থেকে বের হয়েছো। খেয়াল করবা, বাসা থেকে বের হয়েছো তোমরা দুই ভাই, সবুজ আর শফিক। ধরো তুমি বাসায় ফেরত চলে আসছো। তো বাসায় যদি তুমি ফেরত চলে আসো, তোমার পিতামাতা কাকে নিয়ে চিন্তা করবে? রাত 11টা বেজে গেছে, সে এখনো বাসায় আসে নাই। কে আসে নাই ভাই? শফিক আসে নাই। তাহলে চিন্তা করবে শফিককে নিয়ে, সে কেন আসে নাই, তার খোঁজ খবর লাগাবে বিভিন্ন জায়গায় গিয়ে। বুঝছো কিনা? তাহলে এটা হচ্ছে একটা বিষয়। তাহলে কি দাঁড়ালো, আমাদের যদি এমন হয়, আমরা যদি নগদান বইয়ের ব্যালেন্স পাই অঙ্ক করার সময়, আমি আবারও বলি, ধরো তোমরা দুই ভাই আছো। আমি আবার বলি, ধরো তোমরা দুই ভাই, তোমার নাম হচ্ছে সবুজ, তোমার ভাইয়ের নাম হচ্ছে শফিক। তোমরা দুই ভাই বাসা থেকে বের হয়েছো একটা কাজে। তো রাত 10টার মধ্যে তুমি বাসায় ফেরত চলে আসছো। তো এখন তোমার পিতা মাতা কাকে নিয়ে চিন্তা করবে? তোমাকে নিয়ে তো আর চিন্তা করার দরকার নাই, তুমি বাসায় ফেরত আসছো। যা যাকে তারা পায় নাই, মানে যাকে তারা বাসায় পায় নাই তাকে নিয়ে চিন্তা করবো। কথা বলছো কিনা সিয়াম? তাহলে সে কাকে নিয়ে চিন্তা করবে? শফিককে নিয়ে। ঠিক একইভাবে আমরা যখন আমরা যখন একক জেরের অঙ্ক করতে যাব, তখন আমাদের দুইটা বই থাকে, আমরা জানি একটা হচ্ছে নগদান বই। আমরা সবাই জানি একটা হচ্ছে নগদান বই, আরেকটা হচ্ছে ব্যাংক বিবরণী বা পাস বই। তো আমাকে যদি প্রশ্নে নগদান বইয়ের ব্যালেন্স দেওয়া থাকে, আমাকে ধরো নগদান বইয়ের ব্যালেন্স দেওয়া আছে, তাহলে আমি কাকে নিয়ে থিঙ্কিং করব? আমার থিঙ্কিংটা হবে পাস বইকে নিয়ে। সেক্ষেত্রে পাস বইতে যদি তখন বাড়ে মানে ক্রেডিট হয়, আমিও নগদান বইতে বাড়াবো, মানে আমি এটাকে নিয়ে থিঙ্কিং করব। আমরা অঙ্ক করতে গেলে বিষয়টা দেখবো আরো ক্লিয়ারলি। কথা বুঝছো কিনা সিয়াম? কথা বুঝছো কিনা? তাহলে আমার যদি নগদান বইয়ের ব্যালেন্স থাকে, তাহলে আমি চিন্তা করব কাকে নিয়ে? সমন্বয় দিব হচ্ছে ব্যাংক বিবরণী বা পাস বইকে নিয়ে। এখন তুমি উল্টাও বলতে পারো যে ভাইয়া, আচ্ছা ধরেন নগদান বইয়ের ব্যালেন্স নাই, আমার ব্যালেন্স আছে পাস বইয়ের বা ব্যাংক বিবরণী। তাহলে ব্যাংক বিবরণী ব্যালেন্স দেওয়া থাকলে আমরা কাকে নিয়ে চিন্তা করব? নগদান বইকে নিয়ে।
নিয়ম কি হবে তখন? নগদান বইতে বাড়লে আমরা এখানে বাড়াবো, নগদান বইতে কমলে এখানে কমাবো। অর্থাৎ আমরা যেহেতু দুইটা বই নিয়ে কাজ করব, যে বইয়ের যে দেওয়া থাকবে তার বিপরীত বইকে নিয়ে আমরা চিন্তা করব, সোজা কথা এটা। কারণ আমরা বাঙালি জাতি, যা পাই সেটা নিয়ে ভাবি না, যা পাই না সেটা নিয়েই ভাবি। সো এই হচ্ছে বিষয়। আমরা অঙ্কে চলে যাব। তো একক জের সংশোধন পদ্ধতির রুলসটা আমি কিন্তু বলে দিলাম। যে ধরো আমাদের যদি নগদান বইয়ের ব্যালেন্স দেওয়া থাকে, শুরুতে ধরো নগদান বই ব্যালেন্স দেওয়া আছে, তাহলে আমরা চিন্তা করবো কাকে নিয়ে? পাস বই বা ব্যাংক বিবরণী নিয়ে। বুঝতে পেরেছো কিনা? সেক্ষেত্রে পাস বইতে যদি ক্রেডিট মানি বাড়ে, আমরাও নগদান বইতে আমরাও বাড়াবো। পাস বইতে যদি কমে, আমরাও কমাবো। বিষয়টা ক্লিয়ার কিনা সবাই একটু বলো তো? সবাই একটু বলো তো, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা? আমরা যদি নগদান বইয়ের ব্যালেন্স নিয়ে অঙ্ক শুরু হয়, আমরা চিন্তা করব পাস বই বা ব্যাংক বিবরণী নিয়ে। সেক্ষেত্রে পাস বইতে বেশি থাকলে আমরা বাড়াবো, পাস বইতে কম থাকলে কমাবো। বুঝছো কিনা? সবাই একটু রিপ্লাই দাও, সবাই একটু জানাও। সিয়াম, এখন কি বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও। না বুঝলে আমি আবার বলবো। মেইন কথা হচ্ছে আমরা অঙ্ক করতে গেলে এটাকে আরো ক্লিয়ারলি দেখবো। দেখো আমরা অঙ্কে চলে যাই। ধরো এটা একটা একক জেরের অঙ্ক। সিস্টেমটা কি আমাদের? বিবরণ থাকবে আর দুইটা টাকার ঘর থাকবে, বিস্তারিত টাকা আর মোট টাকা। তো ধরো অঙ্ক শুরু হয়েছে আমাদের নগদান বই অনুযায়ী ব্যাংক জমা নিয়ে। খেয়াল করো, ধরো নগদান বই অনুযায়ী ব্যাংক জমা বলছে 20,000 টাকা। তো তাহলে আমি এই টাকাটা এখানে লিখবো। এবার কিছু আইটেম এটার সাথে যোগ হবে আর কিছু আইটেম বিয়োগ হবে। এটাই হচ্ছে কাজ। আচ্ছা লাবণ্য, বুঝতে পারো নাই? আমি আবারও বুঝাচ্ছি, অঙ্ক করার সময় বুঝতে পারবা। আমাদের এই অঙ্কে আমরা কয়টা বইয়ের জের পাই? তোমরা আগের ক্লাসটা করলে বুঝবা। দুইটা বইয়ের জের। একটা হচ্ছে নগদান বইয়ের জের, আমরা সবাই জানি। একটা হচ্ছে ধরো নগদান বইয়ের জের, আরেকটা হচ্ছে কার জের? ব্যাংক বিবরণীর জের বা পাস বইয়ের জের। আমি বলছিলাম অঙ্কে যদি আমাদের নগদান বইয়ের জের থাকে, আমরা চিন্তা করব ব্যাংক বিবরণী নিয়ে। আবার অঙ্কে যদি আমার ব্যাংক বিবরণী জেদ থাকে, তাহলে আমরা চিন্তা করবো নগদান বইকে নিয়ে। এটা তো বুঝছো? এই কথাটা জাস্ট মনে রাখবা। সোজা কথা হচ্ছে, রুলসটা হচ্ছে যে বইয়ের জেদ দেওয়া থাকে তার বিপরীত বইকে নিয়ে আমরা ভাববো। এটাই। সেক্ষেত্রে ধরো এই অঙ্কে কি আছে, এটা একটা অঙ্ক। ধরো তো এই অঙ্কে আমাদের কাজ জেদ দেওয়া আছে। তোমরা একটু থিঙ্কিং করে বলো তো, এই অঙ্কে আমাদের কাজ জেদ দেওয়া আছে। এই অঙ্কে হচ্ছে আমাদের, দেখো নগদান বইয়ের জেদ দেওয়া আছে, এই যে দেখো নগদান বইয়ের জেদ। তো নগদান বইয়ের জেদ দেওয়া যদি থাকে এই অঙ্কে, এখন তোমরাই বলো আমরা কাকে নিয়ে চিন্তা করব? যেহেতু এখানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা লেখা আছে 20,000 টাকা, এখন আমি কাকে নিয়ে চিন্তা করব? নগদান বই যে আছে এটাকে নিয়ে আমি আর ভাববো না। আমি এখন চিন্তা করব ব্যাংক বিবরণীতে। তাহলে কোনো একটা লেনদেন যখন আমরা পাবো, সেটা যদি ব্যাংক বিবরণীতে বাড়ে, আমরা এটা এখানেও বাড়াবো, মানে যোগ করব। কোনো একটা লেনদেন যদি ব্যাংক বিবরণীতে কমে, আমরা এখানেও বিয়োগ করব বা কমাবো। এবার বুঝছো কিনা? এবার বুঝছো কিনা? ধরো এখানে আমাদের নগদান বইয়ের ব্যালেন্স দেওয়া আছে। আমরা অঙ্কে এখন কি করব? কিছু আইটেম এটার সাথে যোগ করব, কিছু আইটেম আমরা এটার সাথে, এটা থেকে বিয়োগ করব। তাহলে যদি আমাদের যেহেতু নগদান বইয়ের ব্যালেন্স দেওয়া আছে শুরুতে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, এখন আমি চিন্তা করব কাকে নিয়ে? নগদান বইকে নিয়ে আমার আর চিন্তা থাকবে না। আমি চিন্তা করব ব্যাংক বই বা পাস বই বা ব্যাংক বিবরণীকে নিয়ে। সো ব্যাংক বিবরণীতে যদি বাড়ে, যোগ হয়, আমি এখানে যোগ করব। ব্যাংক বিবরণীতে বিয়োগ হলে আমি এখানে বিয়োগ করবো। এটাই হচ্ছে রুলস, আর কোনো রুলস নাই। খুবই সহজ একটা অঙ্ক। এখন আমি জাস্ট জিনিসটা তুলনা করি। দেখো আমাদের এইটুকু ভুলে যাও তোমরা, এই ধরো যা আছে সব ভুলে যাও। এখানে আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। ধরো একটা অ্যামাউন্ট দেওয়া আছে। ভাই আমাদের শর্ত অনুসারে এখন আমরা কাকে নিয়ে ভাববো? অবশ্যই ব্যাংকের বই বা ব্যাংক বিবরণীকে নিয়ে। তো ব্যাংক বিবরণীতে যদি বাড়ে, তাহলে আমরা কি করব? যোগ করব। তাহলে এখন আমরা অঙ্কগুলা, লেনদেনগুলা দেখে আমাদের বুঝতে হবে ব্যাংক বিবরণীতে বাড়ছে কিনা সেটা। তাহলে এখন আমি জাস্ট কয়েকটা লেনদেন তোমাদেরকে একটু পড়ে শোনাই। এই যে 4 নাম্বার লেনদেনটা একটু পড়ো। সবগুলা লেনদেন দরকার নেই, আমি যেগুলা শিখেছি জাস্ট এগুলা মাথায় রাখলেই তোমার অঙ্ক হয়ে যাবে। বলা আছে ইস্যুকৃত চেক এখনো ব্যাংকে উপস্থাপন করা হয় নাই। মনে আছে? এই লেনদেনটা নিয়ে গত 2 দিন কথা বলছিলাম। আমার পাওনাদারকে আমি চেক ইস্যু করেছি, আমার পাওনাদারকে আমি চেক ইস্যু করেছি, কিন্তু ব্যাংকে উপস্থাপন করা হয় নাই। তাহলে চেক ইস্যু হয়েছে, চেক ইস্যু হয়েছে, মানে চেক ইস্যু কে করে বলো তো?
চেক ইস্যু সাধারণত আমি ব্যবসায়ী করেছি, কেন করেছি খেয়াল করো। ধরো আমার কাছে আমার একজন পাওনাদার 10,000 টাকা পেতো, তো তাকে আমি নগদ টাকা না দিয়ে কি দিয়েছি, একটা চেক দিয়েছি। তাহলে আমি কাজটা কোথায় করেছি ভাইয়া? আমি অবশ্যই নগদান বইতে করেছি, কারণ ব্যবসায়ী যাবতীয় হিসাব কোথায় হয় আমরা জানি, নগদান বইতে। তো নগদান বইতে আমি কি করেছি, টাকাটা কমিয়েছি, মাইনাস করছি। এখন ভাইয়া আমার তো এখানে নগদান বইয়ের ব্যালেন্স দেওয়া আছে, আমি তো আর নগদান বই কি নিয়ে চিন্তা করতে পারবো না, আমি চিন্তা করবো কাকে নিয়ে? ব্যাংক বিবরণীকে নিয়ে। তাহলে আমি যে পাওনাদারকে চেক দিয়ে দিয়েছি, আমার নগদান বইতে কমিয়েছি, কিন্তু সেটা ব্যাংকে উপস্থাপন করা হয় নাই। মানে ব্যাংক কর্তৃপক্ষের কাছে সে এখনো যায় নাই, টাকা তুলে নেয় নাই, যার কারণে ব্যাংক বিবরণীতে টাকাটা কমানো হয় নাই। দ্যাট মিন্স এই লেনদেনের কারণে ব্যাংক বিবরণীতে টাকাটা কি দেখাবে, বেশি দেখাবে। আর বেশি দেখালেই আমরা এখানে কি করব, যোগ করব। সবাই বুঝছো কিনা? এম এস মিশু, থ্যাংক ইউ ভেরি মাচ, প্লাস হবে। বুঝতে পেরেছো তুমি? বাকি যারা আছো একটু রিপ্লাই বা কমেন্টে জানাও তোমরা বুঝছো কিনা। কারণ চেক আমরা নগদান বই থেকে মাইনাস করে দিয়েছি, কিন্তু ব্যাংক বিবরণীতে এখনো মাইনাস করা হয় নাই বাদী আমি ধরে নিব আমার ব্যাংকে বেশি আছে। আর এই অঙ্কের জন্য যেহেতু নগদান বই নিয়ে অঙ্কটা শুরু হয়েছে, ব্যাংকে বেশি থাকলে আমরা কি করব, যোগ করব। আমরা যদি বুঝে থাকি তাহলে আমি আরেকটা অঙ্কে আরেকটা লেনদেনে যাব। তোমরা এই লেনদেনটা বুঝছো কিনা, এই যে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন করা হয় না, এগুলা নিয়ে আমি কালকেও কথা বলেছি, এর আগের দিনও কথা বলেছি। না পারলে কিন্তু দুঃখজনক ম্যাটার, কারণ এই জিনিসগুলো আমি কিন্তু বারবার বলেছি। আচ্ছা, আমি আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি, তাহলে তোমরা বুঝতে পারবা। ধরো, একটু খেয়াল করো, নাম্বারটা দেখো, এই যে এই নাম্বারটা দেখো, ব্যাংকে জমাকৃত টাকার উপর সুদ মঞ্জুর করেছে, ব্যাংকে জমাকৃত টাকার উপর সুদ মঞ্জুর করেছে। ভাই, আমি যে ব্যাংকে টাকা জমা রাখছি সেখান থেকে ব্যাংক কর্তৃপক্ষ আমাকে সুদ দিয়েছে, তো এটা কোথায় দিবে, আমার ব্যাংক বিবরণীতে না, আমার অ্যাকাউন্টে। তো তারা যদি সুদ দেয় তাহলে আমার ব্যাংকে টাকা বাড়বে না কমবে, বাড়বে। আর আমরা তো এই অঙ্কে যেহেতু নগদান বই নিয়ে শুরু হয়েছে, আমরা তো ব্যাংক বিবরণী নিয়ে চিন্তা করব। তো এটার কারণে আমার ব্যাংকে টাকা বাড়ে বিধায় এটাকেও আমরা যোগ করেছি। অর্থাৎ ব্যাংক সুদটাও আমাদের এখানে কি হচ্ছে, যোগ হচ্ছে। আমি জাস্ট বিষয়গুলো বোঝাতে চেয়েছি। এখন দেখো, আমি একটা জিনিস দেখি তোমাদেরকে। এই 2 নাম্বার লেনদেনটা নিয়ে আমি অনেক বলেছি, চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি। ভাই, আমি তো নগদান বইয়ের ব্যালেন্স পেয়েছি, আমি এখন চিন্তা করব সবসময় কাকে নিয়ে? আমরা জানি আমি এখন চিন্তা করব ব্যাংক বিবরণী নিয়ে, এটা তো আমরা জানি। তো ব্যাংক বিবরণীতে আমরা বলছি আমরা বাড়লে বাড়াবো, এখানে যোগ করব, কমলে বিয়োগ করব। এখন দেখো, আদায়ের জন্য চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, তাহলে আমি একজন ব্যবসায়ী, আমার একজন দেনাদার আছে যার কাছে আমি 20,000 টাকা পাবো। তো সেই দেনাদারের কাছে যে আমি 20,000 টাকা পাবো ভাইয়া, আমি এটা আদায় করার জন্য ব্যাংকে জমা দিয়েছি চেকটা। তো আমি যখন জমা দিয়েছি তখন আমি কোথায় কাজ করেছি, অবশ্যই আমি ব্যবসায়ী, আমি নগদান বইতে কাজ করেছি। তো নগদান বইতে আমি কি করেছি, আমি টাকা পাবো সেজন্য আমি প্লাস করেছি, মানে বাড়িয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার পাওনাদারের, সরি, আমার দেনাদারের কাছ থেকে আমি আদায়ের জন্য চেক ব্যাংকে জমা দিয়েছি, তাহলে আমি যেহেতু 20,000 টাকা তার কাছে পাবো, তো আমি চেকটা ব্যাংকে জমা দিলাম। খেয়াল করবা। তো জমা দেওয়ার সাথে সাথে আমি তো আর ব্যাংকের হিসাব করবো না, আমি আমার ব্যবসায়ের বইয়ে হিসাব করব। তো আমি কি করেছি, আমি আমার নগদান বইতে বাড়িয়েছি, কিন্তু ব্যাংক এই চেকটা এখনো আদায় করতে পারে নাই, আমাদের না তাদের কাছ থেকে এই চেকটা আদায় করতে পারে নাই। ভাই, ব্যাংক যদি আদায় করতে না পারে তাহলে ব্যাংক কি এখানে টাকা বাড়াবে? তোমরাই বলো, ব্যাংক কি এখানে বাড়াবে? বাড়াবে না। তার মানে আলটিমেটলি এই লেনদেনের কারণে ব্যাংক বিবরণীতে কম আছে। আর আমরা জানি ব্যাংক বিবরণীতে কম থাকলে মাইনাস, সেজন্য এই লেনদেনটা এখানে বিয়োগ হয়েছে। আমরা বুঝতে পেরেছি কিনা? আমার কিন্তু কাজ এটাই, হয় যোগ হবে না হয় বিয়োগ হবে, হয় যোগ হবে না হয় বিয়োগ হবে। সবাই একটু কমেন্টে জানাও। পাশাপাশি তোমরা একটু কাইন্ডলি তোমাদের বন্ধু বান্ধব যারা আছে একটু মেনশন করে দাও প্লিজ। কারণ অনেক কষ্ট করে ক্লাসগুলো করাচ্ছি, ক্লাস এই অধ্যায়টা কিন্তু অনেকে অনেক জায়গায় পড়েও পারে না ভাই, অনেক জায়গায় পড়েও পারে না, পেজ ব্যাচে অনেক জায়গায় পড়ে, অনেক ভালো ভালো কোচিং এ পড়েও পারে না। আমি এমন ভাবে শেখাচ্ছি যাতে তোমরা সবকিছু খুব ইজিলি পারো। তাহলে এই লেনদেনে যোগ বিয়োগ কি হবে সেটা আমরা জানি। তাহলে আমরা এভাবে একটা অঙ্ক এখন সরাসরি করব। আমরা জাস্ট মাথায় একটা জিনিসই রাখবো, কি জিনিস? আমরা মাথায় রাখবো যে আমি যদি অঙ্ক করতে যাই তাহলে আমার যদি নগদান বইয়ের ব্যালেন্স থাকে, কিসের ব্যালেন্স ভাই?
নগদান বইয়ের যদি জেদ থাকে প্রশ্নে, ধরো প্রশ্নে নগদান বইয়ের ব্যালেন্স আছে, আমি শুধু ব্যাংক বিবরণী নিয়ে চিন্তা করব, সেক্ষেত্রে ব্যাংক বিবরণীতে যোগ হলে আমি এখানে আমার অঙ্কের সাথে কি করব, যোগ করব। ব্যাংক বিবরণীতে বিয়োগ হলে আমি অঙ্ক থেকে কি করব, বিয়োগ করব। শেষ কাজ এটাই, আর কোনো কাজ আমাদের কিন্তু নাই, আমাদের মেইন কাজই এটা। এখন আমরা একটা অঙ্ক করব, দিনাজপুর বোর্ড 2019 সালের এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে আমরা একক জের সংশোধন পদ্ধতির অঙ্কটা করব। তো প্রথমে দেখো, আমরা অঙ্কটা নিয়ে যদি একটু স্টাডি করি, আমরা একটা বিষয় দেখতে পাই যে আমাদের এই যে 2018 সালে 31 ডিসেম্বর তারিখে ব্যাংক সংক্রান্ত কিছু তথ্য আছে। এই তথ্যগুলা কি, এক নাম্বার যে তথ্যটা সেটা হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। ভাইয়া আমাদের সূত্র মতে আমাদের কোন বই নিয়ে অঙ্ক শুরু হয়েছে ভাইয়া, নগদান বই নিয়ে, তোমরা সবাই জানো। সো নগদান বই নিয়ে যেহেতু অঙ্ক শুরু হয়েছে, আমরা এই অঙ্কের জন্য কাকে চিন্তা করব, ব্যাংক বিবরণীকে নিয়ে বা পাস বইকে নিয়ে। তাহলে ব্যাংক বিবরণী বা পাস বইতে যদি বাড়ে, আমরা এই নগদান বইয়ের সাথে সেটা কি করব, যোগ করব। আর ব্যাংক বিবরণীতে বা পাস বইতে যদি কমে, আমরা নগদান বইতে জের সাথে জের থেকে সেটা বিয়োগ করব। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে প্রথমে আমরা এই অঙ্কের খ নাম্বারটা অঙ্কটা বলছে আমাদের, খেয়াল করো যে উপযুক্ত তথ্যাবলীর আলোকে প্রচলিত পদ্ধতি মানে হচ্ছে সনাতন পদ্ধতি, মানে একক জের, একখানা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। তো আমরা এখান থেকে একটা ব্যাংক সমন্বয় বিবরণী করব। তো ব্যাংক সমন্বয় বিবরণীটা কি হবে, কিরকম হবে, জাস্ট আমি একটা অঙ্ক করাচ্ছি, তোমরা দেখো। ধরো আমাদের অঙ্কটার নাম হচ্ছে, প্রতিষ্ঠানের নাম সুমাইয়া নূর, আর ব্যাংক সমন্বয় বিবরণী এটা প্রচলিত পদ্ধতিতে, এটা 2018 সালের 31 ডিসেম্বর তারিখের জন্য আমরা প্রস্তুত করতেছি। আমরা বিবরণ এবং দুইটা টাকার ঘর দিব। তো প্রথমে আমরা ব্যালেন্সটা লিখে ফেলবো। আমাদের প্রশ্নে কি ছিল, নগদান বই অনুযায়ী ভাই ব্যাংক জমার উদ্বৃত্ত, টাকাটা আমি প্লাসে লিখলাম। যদি ব্যাংক জমা অতিরিক্ত থাকতো আমি টাকাটা মাইনাসে লিখতাম। খেয়াল করো, তোমরা বুঝতেছো তো আমার কথা? কিন্তু না বুঝলে আমাকে অবশ্যই বলবা। আর অনেকে লিংক দিলে অনেকে লিংকে জয়েন করে না, সেই জন্য আজকে জুম অ্যাপের লিংক দিই নাই। চাইলে আমার সাথে ডিরেক্ট কথা বলতে চাও যদি, তাহলে জুম অ্যাপের লিংকও আমি দিয়ে দিতে পারবো, কোনো প্রবলেম নাই। ওকে, এ হচ্ছে বিষয়। বাই দ্য ওয়ে, আমরা মোটামুটি যতটুকু আলোচনা করেছি ততটুকু একটু মাথার মধ্যে রাখো, দেখবে খুব ইজিলি ক্লিয়ার হয়ে যাবা সব। তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু হয়েছে, 30,800 টাকা আমি সেকেন্ড কলামে লিখলাম। দেখো এবার প্রশ্নে কি আছে, এই যে 30,800 টাকা আমি সেকেন্ড কলামে লিখলাম, কেন লিখলাম, কারণ আমার এটা নগদান বইয়ের ব্যালেন্স দেওয়া আছে। তো আমি বলছি, যেহেতু আমাদের নগদান বইয়ের ব্যালেন্স দেওয়া আছে ভাই, আমি এখন কাকে নিয়ে চিন্তা করব, তোমরা সবাই জানো এখন আমি ব্যাংক বিবরণী নিয়ে চিন্তা করব, এই যে ব্যাংক বিবরণী নিয়ে। তো আমি চিন্তা করব ব্যাংক বিবরণীতে বাড়লে আমি যোগ করব। এখন খ নাম্বার লেনদেনটা পড়ো। একজন পাওনাদারকে 15,000 টাকার একটা চেক ইস্যু করা হলেও চেকখানা এখনো ব্যাংকে উপস্থাপন করা হয়নি। দেখো কমন পড়ছে, একই জিনিস কিন্তু। আমি বলছি এই 6টা লেনদেনের বাইরে বাংলাদেশের আর কোনো লেনদেন পাবা না। জাস্ট ওই 6টা লেনদেন যেটা আমি মার্ক করে দিয়েছি সেটা একটু মাথায় রাখো। এখন তোমরা বলো এটা কি হবে, সবাই একটু কমেন্টে জানাও। একজন পাওনাদারকে 15,000 টাকার চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থাপন করা হয় নাই, এই অঙ্কের জন্য এটা কি যোগ হবে না বিয়োগ হবে, সবাই একটু কমেন্টে জানাও, বলো। সবাই একটু কমেন্টে জানাও এটা কি যোগ হবে না বিয়োগ হবে। আমি রিকোয়েস্ট করব সবাইকে, সবাই সবার জায়গা থেকে উম, একটু কাইন্ডলি ক্লাসটা এনজয় করো, কারণ এই ক্লাসটা তোমাদের জন্য আসলেও গুরুত্বপূর্ণ। আমি জানি না তোমরা কি ভাবতেছো, তোমরা এভাবে এরকম ক্লাস পাবা না ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা প্লাস হবে, একজন বলছে এটা প্লাস হবে, আমি বাকিদেরটা একটু শুনতে চাই। থ্যাংক ইউ এম এস মিশু, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমার রেসপন্স অনেক ভালো। লাবণ্য, তারপরে হচ্ছে ইফতি আহমেদ। হুম, তোমরা সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও, পাশাপাশি তোমাদের যারা বন্ধু বান্ধব আছে সবাইকে একটু কাইন্ডলি যুক্ত করে দাও প্লিজ। কারণ এই ক্লাসটা কিন্তু এমন না, এটা কিন্তু যেন তেন ক্লাস না, এটা অনেক গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের জন্য। তোমরা হয়তো অনেকে এটার গুরুত্বটা বুঝতেছো না, বাট আমি জানি এটা কতটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। সো যারা আমার ক্লাস মিস করবা তারা যে কি মিস করবা বুঝতে পারবা না। তো যাই হোক, একজন পাওনাদারকে আমরা একটা চেক ইস্যু করেছি, বলো তো। তো পাওনাদারকে চেক ইস্যু করেছি, আমার পাওনাদারকে আমি চেক ইস্যু করেছি, কাজটা কোথায় করেছি ভাইয়া, নগদান বইতে করেছি। তো নগদান বইতে আমি কি করেছি, প্লাস করেছি না মাইনাস করেছি, অবশ্যই। যেহেতু আমি চেকটা দিয়েছি আমার পাওনাদারকে, আমি নগদান বইতে কমিয়েছি।
তো নগদান বইতে যদি আমি মাইনাস করে থাকি, ব্যাংকে তো ওই পাওনাদার এখনো যায় নাই, তার মানে ব্যাংকে টাকাটা এখনো মাইনাস হয় নাই, তার মানে ব্যাংক বিবরণীতে বেশি আছে। দ্যাট মিনস এই খ নাম্বার 15,000 টাকা এটা আমাদের যোগ হবে নগদান বই উদ্বৃত্তের সাথে। তাহলে আমাদের এমএস মিশু, তুমি সঠিক উত্তর দিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে প্রথম লেনদেনটা আমাদের যোগ হবে। দেখো আমরা যোগ যখন লিখেছি, এখানে ইস্যুকৃত চেক যা এখনো ব্যাংকে উপস্থাপন করা হয়নি, এই চেকটাকে আমরা অনুপস্থাপিত চেক বা বকেয়া চেক বা আউটস্ট্যান্ডিং চেক বা কি আমরা বলতে পারি হচ্ছে যে চেকটা এখনো ব্যাংকে কি হয় নাই, ডেবিট করা হয় না, মানে যে ব্যাংক থেকে যেটা মাইনাস করা হয় নাই। সো এই জিনিসটা হচ্ছে আমাদের কি প্লাস 15,000 টাকা। এটা আমরা ক্লিয়ার। এবার পরের লেনদেনটা আমি একটু জিজ্ঞাসা করি তোমাদেরকে, তোমরা একটু অ্যান্সার দিবা আমাকে। দেখো গ নাম্বার প্রশ্নটা বলছে আদায়ের জন্য জমাকৃত চেক যা এখনো আদায় হয়নি। দেখো কমন, আমি যা যা পড়াইছি ভাই, অঙ্কে কি তার চেয়ে অন্য কোনো নতুন লেনদেন আসছে? আমি বলছি 6টা লেনদেন শিখো, জাস্ট 6টা লেনদেন শিখো ভাই, আর কিচ্ছু লাগবে না। এই অধ্যায়ের অঙ্ক শেষ। তাহলে ঘ নাম্বার প্রশ্ন যেটা ছিল আদায়ের জন্য জমাকৃত চেক যা এখনো আদায় হয়নি, এখন তোমরাই বলো এটা কি হবে? আমাদের গ নাম্বার প্রশ্নটা কি হবে? গ মাইনাস হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, একজন অ্যান্সার দিয়েছেন। আমি ব্যাখ্যাটায় পরে আসবো। তোমার উত্তর সঠিক হয়েছে, বাকি যারা আছো তারা একটু কমেন্টে জানাও প্লিজ। তোমরা যদি কমেন্টে না জানাও আমি কিভাবে বুঝবো যে তোমরা বুঝছো কিনা? বলো তো, তোমাদের কি জানা উচিত না বলো? একটু জানাও, যারা লাইভে আছো একটু কমেন্টে জানাও পরের প্রশ্নটা কি হচ্ছে, পরের প্রশ্নটা কি হবে বলো? একজন দুইজন কমেন্ট করে, আমি আমি কি তোমাদেরকে বোঝাতে পারতেছি না নাকি এরকম কিছু? আচ্ছা যাই হোক, আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি। আদায়ের জন্য চেক জমা দিয়েছে কারা? আমরা, ব্যবসায়ী। তো ব্যবসায়ী যাবতীয় কাজ করে কোথায়? আমরা আগেই বলেছি নগদান বইতে। তো নগদান বইতে যখন সে চেক আদায়ের জন্য তার দেনাদার কাছ থেকে টাকা পাবে, সে চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দিলে ব্যাংকে সে নগদান বইতে বাড়ায়, ডেবিট করে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ এখনো আদায় করতে পারে নাই ওই চেকটা, তার মানে ব্যাংক বিবরণীতে এই লেনদেনটার কারণে কি আছে, ব্যাংক বিবরণীতে কম আছে। তো ব্যাংক বিবরণীতে কম থাকলে আমরা কি করব? মাইনাস করব। থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ আমরা নগদান বই নিয়ে কাজ শুরু করছি, সেজন্য আমরা ব্যাংক বিবরণী নিয়ে চিন্তা করব। দ্যাটস ওয়াই এখানে এই অঙ্কের কারণে আমাদের ব্যাংক বিবরণীতে টাকা কম দেখাবে, সেজন্য এটাকে আমরা মাইনাস করব। ক্লিয়ার কিনা? দেখো 3 নাম্বার প্রশ্নটা অনেক সহজ, অনেক সহজ, এটা তোমরা খুব ইজিলি পারবা। আমার মনে হয় এটার মতো সহজ অঙ্ক তোমাদের লাইফে খুব কমই দেখছো তোমরা। সো 3 নাম্বার অঙ্কটা তোমরা একটু নিজেরা থিঙ্কিং করে বলো তো, 3 নাম্বার লেনদেনটা কি হবে? এই যে 3 নাম্বার, 3 নাম্বার বলতে ঘ, একজন খরিদ্দার সরাসরি ব্যাংকে এত টাকার চেক জমা দিয়েছে যেটা নগদান বইতে লেখা হয় নাই। বলো তো এটা কি হবে? আমি একটু জানতে চাই, এটা কি যোগ হবে না বিয়োগ হবে? আমি একটু জানতে চাচ্ছি। তাহলে আমরা দুইটা লেনদেন পেয়েছি। দেখো প্রথম লেনদেনটা আমরা নগদান বইয়ের সাথে কি করেছি, ইস্যুকৃত চেক যেটা ব্যাংকে উপস্থাপন করা হয় নাই, এটা আমরা নগদান বইয়ের সাথে যোগ করেছি 15,000 টাকা। পরের লেনদেনটা আমরা নগদান বই থেকে বিয়োগ করেছি, আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় করা যায় না, এই 10,000 টাকা আমরা মাইনাস করেছি। বুঝবা কিন্তু বিষয়টা। এখন আমাদের, এখন হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নটা, ঘ নাম্বার লেনদেনটা একজন খরিদ্দার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয় নাই। ভাই খুবই সহজ তো, আমাকে বলছে নগদান বইতে লেখা নাই, তার মানে কাজটা কোথায় হয়েছে? কাজটা অবশ্যই ব্যাংক বিবরণীতে হয়েছে। সো ব্যাংক বিবরণী থেকে আমরা কি বাড়িয়েছি না কমিয়েছি বলো? আমার একজন খরিদ্দার মানে আমার একজন কাস্টমার মানে আমার একজন দেনাদার সরাসরি আমি টাকা পাবো সেজন্য ব্যাংকে জমা দিয়েছে, তার মানে আমার ব্যাংকে টাকা বেড়েছে। তো আমার ব্যাংক বিবরণীতে বাড়লেই তো যোগ, তার মানে এই লেনদেনটা তো অবশ্যই যোগ হবে, 100%। এটাতে কোনো সন্দেহ নাই। তাহলে এই যে খরিদ্দার সরাসরি 12,000 টাকা জমা দিয়েছে, এটা আমাদের প্লাস হবে নগদান বইয়ের ব্যালেন্সের সাথে। দেখো এই যে নগদান বইয়ের ব্যালেন্সের সাথে 2 নাম্বারে আমরা লিখলাম খরিদ্দার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা যা নগদান বই তো হয় নাই, এটাকে প্লাসে লিখলাম। ইপ্তি এটা প্লাস হবে, এটা প্লাস হবে কেন আমি বলি।
ঘ নাম্বারটা প্লাস হবে। কেন প্লাস হবে একটু বলি। আমাদের গ নাম্বারটা মাইনাস হবে আর ঘ নাম্বারটা প্লাস হবে। কেন প্লাস হবে আমি একটু বলে দিচ্ছি, হ্যাঁ। প্লাস হবে এটার জন্যই, এটা হচ্ছে আমার একজন দেনাদার, খরিদ্দার বলতে আমরা আমাদের কাস্টমারকে বুঝবো। কাস্টমার মানে হচ্ছে যার কাছে আমি টাকা পণ্য বিক্রি করছি বাকিতে, কে আমার দেনাদার, কার কাছ থেকে আমি টাকা পাইতাম কত, 12,000। এখন ওই লোক এতই ভদ্র, সে আমার কাছে না এসে সরাসরি আমার ব্যাংক অ্যাকাউন্টে চেক জমা দিয়ে দিয়েছে। তো আমার ব্যাংক বিবরণী টাকা বাড়বে। আর এই অঙ্কের জন্য যেহেতু নগদান বইয়ের ব্যালেন্স নিয়ে শুরু হয়েছে, ব্যাংক বিবরণীতে বাড়লে কি হবে ভাই, যোগ হবে। সেজন্য ঘ নাম্বার লেনদেনটা আমাদের অবশ্যই প্লাস। বুঝছো কিনা একটু জানাও। আমরা ঘ নাম্বার লেনদেনটা আমরা তিনটা লেনদেন করেছি। আমি এই লেনদেনগুলো আবার প্রয়োজন তোমাদেরকে বিশ্লেষণ করে দেখাতে রাজি আছি, আমার কোনো প্রবলেম নাই। আমার কথা হচ্ছে একবার না পারিলে দেখো শতবার, একবারের জায়গায় তিনবার করবা, সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে তুমি যাতে বুঝে যাও। কারণ না বুঝলেই তো সমস্যা ভাই। সো তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের এই অঙ্কের লজিকটা কি। আমাদের এই অঙ্কের লজিক হচ্ছে আমাদের তো দুইটা বই থাকে। তো আমরা যে কোনো একটা বই নিয়ে চিন্তা করব, হয় নগদান বই নিয়ে চিন্তা করব, না হয় ব্যাংক বিবরণী নিয়ে চিন্তা করব। এখন যেহেতু এই অঙ্কটা নগদান বই নিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা চিন্তাটা চলে আসবে ব্যাংক বিবরণী নিয়ে। তো আমি বলেছি ব্যাংক বিবরণী নিয়ে চিন্তা কি হবে, ব্যাংক বিবরণীতে বাড়লে আমরা যোগ করব, কমলে বিয়োগ করব, সেম কথা শেষ। আর নগদান বইয়ের ক্ষেত্রে আমরা কি করব, যদি নগদান বইতে কোনো লেনদেন ঘটে সেটাকেও আমরা ব্যাংক বিবরণীর সাথে মিলাবো, যে এটার কারণে ব্যাংক বিবরণীতে আসলে কি হয়েছে। এখন দেখো, আমি বলেছি প্রথম লেনদেনটা আমি আবারও 1 মিনিট রিভিশন করে দিচ্ছি, যে একজন পাওনাদারকে আমরা চেক ইস্যু করেছি। ভাই কাজটা আমরা আমাদের পাওনাদারকে আমরা চেক দিয়েছি, আমাদের নগদান বইতে করেছি। মানে নগদান বই থেকে এটা কি হচ্ছে, নগদান বইতে এটা চলে যাচ্ছে, মাইনাস হচ্ছে। কিন্তু আমরা তো নগদান বই নিয়ে চিন্তা করব না, আমি চিন্তা করব তো পাস বইতে। এখন নগদান বইতে কমে যাচ্ছে মানে পাস বইতে কি আছে, একটা আরেকটার অপোজিট তো, তার মানে পাস বইতে বেশি আছে, সেজন্য এটা যোগ। পরের লেনদেনটা আদায়ের জন্য আমি চেক ব্যাংকে জমা দিয়েছি, এটাও আমি নগদান বইতে করেছি। কিন্তু আদায়ের জন্য চেক ব্যাংকে জমা দেওয়া মানে হচ্ছে আমি টাকা পাবো, সেজন্য আমি চেক ব্যাংকে জমা দিলে আমি নগদান বইতে প্লাস করেছি। এখন ভাই আমি তো আর নগদান বই নিয়ে চিন্তা করব না, আমি চিন্তা করব ব্যাংক বিবরণী। তো যেহেতু ব্যাংক এখনো আদায় করে নাই, ব্যাংকে বাড়ায় নাই, তার মানে নগদান বইতে আমি বেশি দেখাইছি কিন্তু ব্যাংকে বেশি দেখাই নাই, মানে ব্যাংকে কম আছে, দ্যাট মিনস এটা বিয়োগ হবে। এরপরে আমরা ঘ নাম্বার লেনদেনটা একটু আগে বললাম, যে আমার একজন কাস্টমার বা দেনাদার, যাকে আমরা খরিদ্দার বলি, সে ডিরেক্ট আমার ব্যাংকে জমা দিয়েছে। তো ব্যাংকে জমা দিলে আমার ব্যাংক বিবরণীতে বাড়বে, ব্যাংক বিবরণীতে বাড়লেই তো আমরা কি করব, যোগ করব। এই তিনটা লেনদেন আমরা বুঝিয়েছি। এবার 4 নাম্বার লেনদেন নাম্বারে আছে, দেখো প্রশ্নটা পড়ো। দেনাদারের কাছ থেকে প্রাপ্ত চেক ব্যাংকে জমা দেওয়া হলো, পরবর্তীতে 5,000 টাকা চেকখানা প্রত্যাখ্যাত হয়েছে। খেয়াল করবা। তাহলে কাজটা কোথায় ঘটেছে আমরা একটু চিন্তা করি। দেখো, আমি ধরো আমি একজন ব্যক্তি, আমি ধরো তোমার কাছে বাকিতে বিক্রি করেছি, মানে ধারে বিক্রি করেছি, তোমার কাছে ধারে বিক্রি করেছি ধরো 10,000 টাকা পণ্য। হ্যাঁ। তো ধারে বিক্রি করলে আমাদের কি সৃষ্টি হয়, আমাদের দেনাদার সৃষ্টি হয়। তা আমি তোমার কাছ থেকে দেনাদার, তুমি আমার দেনাদার নামে 10,000 টাকা আমি তোমার কাছ থেকে পাবো। এখন তুমি আমাকে একটা চেক দিয়েছো। ভাই চেক পাইলে আমি কি করব, আমি একজন ব্যবসায়ী, তাহলে চেক পাওয়ার সাথে সাথে আমি নগদান বইতে কি করব, লিপিবদ্ধ করব নগদান বই ব্যাংক পাশে, আমি কি করব, নগদান বই ব্যাংক পাশে আমি বাড়াবো। এই চেকটা আবার ব্যাংকে জমা দিব। তো ব্যাংকে জমা দিয়ে দেওয়া হলে ব্যাংক বিবরণীতে কি হবে, ব্যাংক বিবরণীতেও এটা বাড়বে। ধরো ক্রেডিট পাশে এটা বাড়বে, কারণ নগদান বই ডেবিট মানি বাড়া, ব্যাংকের ক্রেডিট মানি হচ্ছে বাড়া, ব্যাংক বিবরণীতে বাড়বে। কিন্তু পরবর্তীতে ব্যাংক যখন অ্যাকচুয়ালি টাকাটা তোমার কাছ থেকে আদায় করতে যাবে, গিয়ে দেখলো যে চেকে সমস্যা আছে, হয় চেকটা ভুয়া, বা চেকটা ভুল, বা চেকটাতে প্রবলেম আছে, তখন ব্যাংক কি করবে, এই চেকটা প্রত্যাখ্যান করে দিবে বা বাতিল করে দিবে। এখন ব্যাংক যদি চেকটা প্রত্যাখ্যান করে দেয়, তাহলে ব্যাংকে কি বেশি থাকবে টাকা না কম থাকবে, তুমি তো আর নগদান বইতে প্রত্যাখ্যান করো নাই, ব্যাংক এই চেকটা বাতিল করে দিয়েছে, তার মানে ব্যাংকে কিন্তু এখন আর টাকা থাকবে না, ব্যাংকে কমে যাবে। দ্যাটস ওয়াই এই যে প্রত্যাখ্যাত চেক, যেটা আমাদের দেনাদারকে বাড়ায় কিন্তু ব্যাংক থেকে টাকাটা কমে যায়, আর ব্যাংক বিবরণীতে কমলেই আমরা কি করব, বিয়োগ করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ।
আমাদের আহ, মিশু, তোমাকে ধন্যবাদ। এটা মাইনাস হবে, কারণ এই চেক প্রত্যাখ্যাত হওয়ার কারণে আমার দেনাদারকে আমি আবার গিয়ে ধরবো যে তোমার চেকটা ভুল, কিন্তু আমার ব্যাংকে টাকা কমে যাবে। কথা বুঝছো কিনা? সো ক্লিয়ার? তাহলে এটা মাইনাস হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ইফতি আহমেদ, থ্যাংক ইউ ভেরি মাচ, তুমিও বুঝতে পেরেছো। অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে যদি রেসপন্স করো তাহলে কিন্তু বিষয়টা খুব সহজ হয় আর কি। ওকে, আমরা আজকের সর্বশেষ দুইটা লেনদেন নিয়ে কথা বলবো। দেখো, নাম্বার, ব্যাংক থেকে একখানা 4,000 টাকার প্রদেয় বিল পরিশোধ করা হয়েছে। আচ্ছা, এটা কে পরিশোধ করছে? এই যে বলছে ব্যাংক থেকে পরিশোধ করছে, খেয়াল করবা এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এটা কিন্তু ব্যবসায়ী পরিশোধ করে নাই, পরিশোধ করছে কে? একটু খেয়াল করো, আমি আবারও লেনদেনটা একটু মার্ক করে দেখাচ্ছি। বলছে ব্যাংক থেকে, মানে ব্যাংক কর্তৃপক্ষ করছে। এখন ভাই, ব্যাংক মানে হচ্ছে, ব্যাংকের কাজগুলো আমাদের কোথায় হয়? ব্যাংক বিবরণীতে হয়। তাহলে ব্যাংক যদি আমাদের পক্ষে কোনো বিল পরিশোধ করে, তাহলে ব্যাংক আমাদের পক্ষে খরচ করেছে, তাহলে ব্যাংক এটাকে কি করবে? অবশ্যই আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে রাখবে, মাইনাস করবে। তাহলে ব্যাংক বিবরণীতে মাইনাস হলে এটা কি হবে? নর্মাল জিনিস। বলো তো, এটা কি হবে? এম এস মিশু, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমার আইডিয়াটা একেবারে ক্লিয়ার। যেহেতু ব্যাংক কর্তৃপক্ষ আমাদের পক্ষে কোনো পরিশোধ করেছে, এটাকে আমরা ডেবিট মেমো বলেছি, মনে আছে? কালকের ক্লাসটা একটু দেখে নিও। ডেবিট মেমো বা ডেবিট মেমোরেন্ডাম। ব্যাংক যদি আমাদের পক্ষে কোনো খরচ করে, কোনো চার্জ করে, বা আমাদের পক্ষে কোনো দেনা পরিশোধ করে, বা কোনো ধরনের সুদ বা লভ্যাংশ প্রদান করে, পরিশোধ করে, যে কোনো প্রকার খরচ আমাদের ব্যাংকের ডেবিট পাশে হয়, মানে মাইনাস হয়, এটা আমাদের ডেবিট মেমোরেন্ডাম। সো এটা অবশ্যই মাইনাস হবে। তাহলে ব্যাংক থেকে যে আমরা বিল পরিশোধ করেছি আমাদের পক্ষ থেকে, এটা আমরা মাইনাস করবো। দেখো, নাম্বারটা একটু দেখো। আমাদের উম এবং দুটাই আমাদের মাইনাস হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে? এই যে দেখো, আমাদের দেনাদারের কাছ থেকে প্রাপ্ত চেকটা প্রত্যাখ্যাত হয়েছে, 5,000 টাকার চেক, এটা আমাদের ব্যাংকে কমে যাচ্ছে, সেজন্য এটা মাইনাস। আর ব্যাংক কর্তৃক আমাদের বিল পরিশোধ করছে, এটাও আমাদের ব্যাংক থেকে টাকাটা কমে যাচ্ছে, সো এটাও আমাদের 4,000 টাকা মাইনাস হবে। আর আজকের সর্বশেষ লেনদেন নিয়ে কথা বলবো আজকের ক্লাসে, সেটা হচ্ছে দেখো, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ। এটা কি হবে? আমাকে একটু নাম্বারটা একটু তোমরা অ্যান্সার দাও, তাহলে আমাদের কিন্তু অঙ্কটা শেষ হয়ে যাবে। খেয়াল করো, নাম্বারটা আমাদেরকে একটু বলো তো, এটা কি হবে? ব্যাংক কর্তৃক আহ মাইনাস হবে স্যার, মাইনাস হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের বলদ বলদ কি হবে? আমাদের সর্বশেষ ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 400 টাকা। বলো তো সবাই, এটা কি করব আমরা? আমরা এটা কি করব একটু জানি সবাই? আমরা একটু রেসপন্স করব, প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে একটু লাইভে রেসপন্স করি। ভাই, লাইভে যদি আমরা রেসপন্স না করি তাহলে কিন্তু আমাদের ক্লাসটা মজা হবে না। তোমাদেরকে আমি সেজন্যই বারবার বলি যে তোমরা ক্লাসটা কিন্তু কখনোই ক্লাস করার সময় আলসেমি করবা না, কারণ এই ক্লাসগুলা তুমি অনেকে অনেক সময় অনেক টাকা খরচ করেও পাবা না। ওকে, সো সবাইকে রিকোয়েস্ট করব, সবাই যারা ক্লাসটা এখন পর্যন্ত দেখো নাই, তোমরা অবশ্যই ক্লাসটা দেখে নিবা। থ্যাংক ইউ ভেরি মাচ এম এস মিশু, শুধু একজনে রিপ্লাই করলে হবে? তোমরা সবাই একটু লাইভে চলে আসো, আমরা ক্লাসটা শেষ করব, বেশিক্ষণ নেব না। তাহলে দেখো, ব্যাংক শুধু মঞ্জুর করা মানে কি? ব্যাংক শুধু মঞ্জুর করা জিনিসটাকে আমরা একটু বুঝি। দেখো, ধরো ধরো বিষয়টা এরকম, আমার ব্যাংকে 50,000 টাকা জমা আছে আমার ব্যাংকে। তাহলে এটা জমা থাকবে আমার ব্যাংক বিবরণীর ক্রেডিট পাশে। তো এই জমার উপর ব্যাংক কর্তৃপক্ষ আমাকে কিছু সুদ দিয়েছে, ধরো সুদ দিয়েছে আমাকে 1,000 টাকা। তাহলে এই সুদটা আমার ব্যাংকের টাকাকে বাড়াবে না কমাবে বলো তো? অবশ্যই বাড়াবে। তাহলে ব্যাংক সুদ মঞ্জুর মানে হচ্ছে আমরা যে টাকাটা জমা রাখছি তার উপর ব্যাংক কর্তৃপক্ষ আমাকে সুদ দিয়েছে। সো এটাও আমার ব্যাংকের টাকার সাথে যোগ হয়ে আমার ব্যাংকের জমা এখন 51,000 হয়ে যাবে। সো ব্যাংক সুদ মঞ্জুর করলে মূলত আমাদের ব্যাংক বিবরণীতে টাকা বাড়ে, আর ব্যাংক বিবরণীতে বাড়লেই যোগ। সেজন্য এই ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদটা আমাদের কি হবে? এখানে অবশ্যই প্লাস হবে। দেখো, আমরা একবারে অঙ্কের মধ্যে চলে আসলাম। আমরা এখানে দেখলাম ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 400 প্লাস। কিন্তু ব্যাংক যদি কোনো রকমের চার্জ কর্তন করতো, আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে রাখতো, চার্জ বা সুদ কর্তন করতো, তখন এটাকে আমরা কি করতাম? মাইনাস করতাম।
তাহলে এখানে আমরা এই যে ছয়টা লেনদেন নিয়ে কথা বলেছি, এই ছয়টা লেনদেনই কিন্তু আমি বারবার কালকেও পড়িয়েছি যে আমাদের অঙ্ক করতে গেলে আমাদের এই ছয়টা লেনদেনই লাগবে, আর তেমন কিছু লাগবে না। সো আমরা প্রথমে দেখো, আমি একবারই রিভিশন নিয়ে দিচ্ছি। আমাদের প্রথমে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতে উদ্বৃত্ত আছে, কারণ এটা একক জেরের অঙ্ক, যে কোনো একটা বইয়ের একটা জের থাকবে। সো আমাদের 30,800 টাকা আছে। এটার সাথে কিছু আইটেম যোগ হবে, কিছু আইটেম বিয়োগ হবে। কোনগুলা যোগ হবে? যেগুলা ব্যাংক বিবরণীতে বাড়বে, ব্যাংক বিবরণীকে যেগুলা বাড়াবে সেগুলো আমরা এখানে যোগ করব, যেগুলা ব্যাংক বিবরণী থেকে কমাবে সেগুলো এখানে বিয়োগ করব। তো যোগ বিয়োগ করার পর দেখো আমাদের অঙ্কটা শেষ পর্যায়ে, এই যে 30,800 টাকা, এখন আমি যোগের আইটেম পেয়েছি কয়টা ভাইয়া? তিনটা। যোগের আইটেম পেয়েছি কয়টা? দেখো তিনটা। তাহলে তিনটা। এখন আমি 30,800 সাথে এই যোগগুলা যোগ করব। তাহলে এই যে 15,000, 12,400, তাহলে 15, 12, 27,400 টাকা আমি এই 30,800 সাথে যোগ করব। যোগ করলে আসবে 58,200। এই 58,200 থেকে এবার আমি কিছু হিসাব পেয়েছি, যেগুলা লেনদেন পেয়েছি, যেগুলা বিয়োগ হচ্ছে। তাহলে বিয়োগ হচ্ছে কোনটা? আদায়ের জন্য জমাকৃত চেক, যেটা আদায় হয়নি, নগদান বইতে বেশি আছে ব্যাংকে কম আছে সেজন্য মাইনাস। দেনাদারের কাছ থেকে চেক প্রাপ্ত প্রত্যাখ্যাত, আমার নগদান বইতে প্লাস ছিল কিন্তু আমার ব্যাংকেও প্লাস ছিল, কিন্তু আমি এটা প্রত্যাখ্যান করে দেওয়াতে ব্যাংকে কমে গিয়েছে, সেজন্য এটাও মাইনাস। ব্যাংক কর্তৃক আমাদের বিল পরিশোধ করেছে, আমাদের ব্যাংকের থেকে টাকাটা কমে গেছে, আমরা বলছি ব্যাংকে কমলেই মাইনাস, সো এটাও মাইনাস। এই তিনটা মাইনাস। তাহলে মাইনাসে আমরা পেলাম কত? 10,000, 5,000 আর 4,000। টোটাল 10, 5, 15, 15, 4, 19। তাহলে আমরা টোটাল 58,200 থেকে 19,000 মাইনাস করলে আমাদের আসবে 39,200। এখন দেখো, আমি যে এই অঙ্কটা করেছি, আমার ভাই ব্যালেন্স ছিল কার বলতো? আমার ব্যালেন্স দেওয়া ছিল কার? নগদান বইয়ের। আমার ব্যালেন্স ছিল কার? নগদান বইয়ের, খেয়াল করো, নগদান বইয়ের। কিন্তু আমি চিন্তা করছি কাকে নিয়ে? আমি চিন্তা করছি ভাই ব্যাংক বিবরণী বা পাস বই নিয়ে। যেহেতু আমি এটাকে নিয়ে চিন্তা করেছি, আমার রেজাল্টও আসবে পাস বইয়ের। তাহলে আমাদের নগদান বই নিয়ে শুরু হলে অ্যান্সার আসবে কি নিয়ে? ব্যাংক বিবরণী নিয়ে। কথা বুঝছো কিনা? তাহলে অ্যান্সারের সময় আমি আর নগদান বই নিয়ে লিখবো না, যেহেতু আমি তাকে নিয়ে কাজ করছি আমি তাকেই লিখবো। অর্থাৎ ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা, অ্যান্সার হবে এটা। এই হচ্ছে আমাদের এই অঙ্কের একক জের সংশোধন পদ্ধতির অঙ্ক। তাহলে একক জের সংশোধন পদ্ধতির রুলসটা কি? রুলসটা ভাই একটাই, আমার যে বই নিয়ে শুরু হবে তার বিপরীত বই নিয়ে চিন্তা করব, সেখানে বাড়লে আমি যোগ করব, সেখানে কমলে আমি বিয়োগ করব। যেমন বাড়ছে আমি এখানে যোগ করেছি, কমছে আমি এখানে বিয়োগ করেছি। যেহেতু ব্যাংক বিবরণী নিয়ে চিন্তা করেছি, আমার যে রেজাল্ট আসবে, আমার যে রেজাল্ট আসবে সেটা ব্যাংক বিবরণী নিয়ে আসবে। যদি নগদান বই নিয়ে চিন্তা করতাম, আমার নগদান বইতে আসতো। অর্থাৎ সোজা কথা কি? সোজা কথা হচ্ছে নগদান বই নিয়ে শুরু করলে অ্যান্সার আসবে ব্যাংক বিবরণী বা পাস বইয়ের, পাস বই নিয়ে শুরু করলে অ্যান্সার আসবে নগদান বইয়ের। এটাই হচ্ছে উল্টা কাজ। আর চিন্তাও করবো আমরা উল্টা জিনিস নিয়ে। তো এই ছিল আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর একটা অঙ্ক। আমি চেষ্টা করেছি একটা অঙ্কের একক যে সংশোধন পদ্ধতির এই অঙ্কটা তোমাদের করার জন্য। যারা করতে পারো না তারা করে নিবা, এটা দিনাজপুর বোর্ড 2019 সালের অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এইরকম আরো একটা অঙ্ক আমরা আগামীকালকে বা পরশু করে আমরা ব্যাংক সমন্বয়টা শেষ করব। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবা। পাশাপাশি যারা ক্লাসে আসতে পারে না তাদেরকে মেনশন করে দিবা। আর আমাদের সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকবা। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবা। আগামীকালকে ইনশাল্লাহ আমাদের আবারও ক্লাস আছে 9টায়, তো সবাই ক্লাসে উপস্থিত থাকবা।